বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটেও সংঘর্ষ, শুভেন্দুকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা। নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ হস্তান্তর, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। অভিযুক্ত হিশামের জামিন আবেদন নাকচ। হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের। প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ মানবে না ওয়াশিংটন। শত্রুকে যুদ্ধক্ষেত্রে জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি বর্বরতা, নিহত 8, গাজায় আগ্রাসনে শিশুসহ 5 জনের প্রাণহানি। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে পানির সরবরাহ বন্ধের অভিযোগ। এবং যুক্তরাষ্ট্র সফরে রাজকীয় অভ্যর্থনায় সিক্ত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। কংগ্রেসে দেয়া ভাষণে 2 দেশের সম্পর্ক উন্নয়নে জোর। হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজ। উত্তেজনার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। দক্ষিণ 24 পরগনা সহ অনেক স্থানে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছে কলকাতার ভবানীপুর। এই আসনে লড়ছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শীর্ষ নেতারা দ্বিতীয় ও শেষ দফায় 142টি আসনে 3,21,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের ভোটে 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ঝাঁক সেলিব্রিটি ও সাংবাদিক। আগামী 4 মে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যার শিকার বাংলাদেশি জামিল লিমনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। 2-1 দিনের মধ্যে জামিলের মরদেহ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এখনও শনাক্ত হয়নি অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ। এদিকে অভিযুক্ত হিশাম সালেহ আবু গরবেহর জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদ্ঘাটন হয়নি। তবে জামিলের রুমমেট হিশাম সালেহ আবু গেরবেই যে হত্যাকারী তার সব প্রমাণ আদালতে উপস্থাপন করেছে তদন্তকারী সংস্থা। মঙ্গলবার আদালতে শুনানির সময় জামিল ও বৃষ্টির সহপাঠীরা উপস্থিত ছিলেন। খুনের তথ্য উপাত্ত ও প্রমাণ তুলে ধরে সরকারি আইনজীবী অভিযুক্ত হিশামের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন। হিশামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে জামিলের মরদেহ উদ্ধারের 4 দিন পর মঙ্গলবার স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানিয়েছেন, তদন্তকারী সংস্থা ও হিলসবরো কাউন্টি শেরিফের অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ফ্লোরিডা কনসুলেট। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফিউনারাল কোম্পানির কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সেখানে মুসলিম রীতিতে সকল প্রক্রিয়া সম্পন্ন হবার পর মরদেহ দেশে পাঠানোর অর্থাৎ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেবে। প্রেস মিনিস্টার জানান, একই ঘটনায় হত্যার শিকার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত হয়নি। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত 1, পাল্টা তেল শোধনাগারে আক্রমণ। কিয়েভের দখল করা অঞ্চলের শস্য ইসরায়েলের মাধ্যমে রফতানি করছে মস্কো, অভিযোগ জেলেনস্কির। হরমুজ প্রণালী খুলে দিতে ইরান অনুরোধ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান অভ্যন্তরীণ সংকটের মধ্যে রয়েছে, কোনোভাবেই প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বা টোল গ্রহণ করা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে যুদ্ধক্ষেত্রে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। যুদ্ধবিরতি চললেও নিত্যদিনই ইরান যুদ্ধ নিয়ে নানা ধরনের দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী খুলে দিতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সামরিক দিক দিয়ে ইরানকে পরাজিত করেছে যুক্তরাষ্ট্র। আমরা ইরানকে সামরিক দিক থেকে পরাজিত করেছি। আমার মনে হয় রাজা চার্লসও একমত হবেন যে কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।
Charles agrees with me even more than I do. What they've done with the Straits, great example. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালীকে ইরান অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই এই আন্তর্জাতিক জলপথে নিয়ন্ত্রণ বা টোল মেনে নেওয়া হবে না। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, দেশটি এখনো যুদ্ধাবস্থায় রয়েছে। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে তিনি জানান, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। মার্কিন গণমাধ্যমের তথ্যমতে ইরান মধ্যস্থতাকারীদের জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের আগে সর্বোচ্চ নেতার সঙ্গে পরামর্শ জরুরি। সংশোধিত প্রস্তাব উপস্থাপনের আগে তাদের কয়েকদিন সময় প্রয়োজন বলে জানিয়েছে তেহরান। লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক থেকে শুরু করে উদ্ধারকর্মীরাও। ইসরায়েলি বাহিনীর উপর পাল্টা ড্রোন হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তারা হিজবুল্লাহর বড় টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে। লেবানন হিজবুল্লাহর যুদ্ধবিরতি যেন শুধু কাগজে কলমেই, বাস্তবে লেবাননে আরও তীব্রভাবে আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরাও রয়েছেন। এদের মধ্যে কয়েকজন মাজদাল জোন এলাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান। একই দিনে জেবচিত ও জুয়াইয়া এলাকায় পৃথক হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে। যুদ্ধবিরতির পর এই প্রথম লেবাননের সেনাবাহিনী জানায়, তাদের একটি টহল দল ইসরায়েলি হামলার শিকার হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। এর মধ্যে লেবাননের একাধিক গ্রামে বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। জবাবে ইসরায়েলি বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, এতে কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আগত ড্রোন ঠেকাতে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রায় 1 দশক ধরে নির্মিত বিশাল হিজবুল্লাহ টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই টানেল ব্যবস্থায় ছিল আবাসন, রান্নাঘর ও অপারেশন কক্ষ। ইসরায়েল বলছে, এটি ইরানের সহায়তায় তৈরি বৃহৎ সামরিক স্থাপনা, যা ধ্বংসের মাধ্যমে তারা হিজবুল্লাহর সক্ষমতায় বড় আঘাত হেনেছে। ছিটিতে একটি গাড়ির উপর বিমান হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিন গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে 9 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। স্থানীয়দের দাবি, উপত্যকাটিতে এখন আর কোনো নিরাপদ জায়গা নেই। এদিকে পানি সরবরাহ বন্ধ করে ইসরায়েল গাজাবাসীকে শাস্তি দিচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা। উপত্যকার পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র সফরে রাজকীয় অভ্যর্থনায় সিক্ত ব্রিটিশ রাজা 3য় চার্লস ও রানী ক্যামেলিয়া। কংগ্রেসে দেয়া ভাষণে দুই দেশের সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন রাজা। হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশ ভোজে অংশ নেন চার্লস ও ক্যামেলিয়া। এই সফরকে কেবল আনুষ্ঠানিক নয়, বরং দুদেশের সম্পর্ক উন্নয়নের মিশন হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণের পরই রাজকীয় অভ্যর্থনায় বরণ করা হয় ব্রিটিশ রাজা 3য় চার্লস ও রানী ক্যামেলিয়াকে। হোয়াইট হাউসে তাদেরকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। রাজার এই সফর কেবল আনুষ্ঠানিক নয়, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মিশন হিসেবেও দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রবিন্দুতে রয়েছে কংগ্রেসে দেয়া রাজার ভাষণ। ঐতিহাসিক এই ভাষণের শুরুতেই বাস্তবতার মুখোমুখি হন রাজা চার্লস। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংঘাত মিলিয়ে অনিশ্চয়তার সময়ের কথা স্বীকার করেন তিনি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সবসময় একমত না হলেও একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রিটিশ রাজা। নিরাপত্তা আলোচনায় নেটো, যুক্তরাষ্ট্র ও ইউরোপের গোয়েন্দা সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তন ইস্যুকেও যুক্ত করেন রাজা চার্লস। তবে আলোচিত অ্যাবসেন ইস্যুতে নীরব থাকেন তিনি। ভিকটিমদের প্রসঙ্গ সরাসরি না তুলে কেবল সাধারণভাবে সমাজের ভুক্তভোগীদের সহায়তার কথা বলেন। এরপর হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন রাজা চার্লস ও রানী ক্যামেলিয়া। ডিনারের আগে ট্রাম্প দম্পতি রাজকীয় অতিথিদের নিয়ে হোয়াইট হাউস ঘুরে দেখান এবং গুরুত্বপূর্ণ নথি প্রদর্শনের আয়োজন করেন। এ সময় ট্রাম্পকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সাবমেরিনের ঘণ্টা উপহার দেন রাজা চার্লস। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। রুশ হামলায় নিহত হয়েছে অন্তত 1 জন, আহত আরও কয়েকজন। অন্যদিকে রুশ সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহে ব্যবহৃত
তোয়াপসে তেল শোধনাগারে হামলা চালিয়েছে কিয়েভ। এই হামলা পরিবেশগত ঝুঁকি তৈরি করতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনে দখল করা অঞ্চলের শস্য ইসরায়েলের মাধ্যমে রফতানি করছে রাশিয়া। এ ধরনের শস্য খালাস করায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনার সত্যতা প্রমাণিত হলে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে পাড়ি জমানো বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এখন ভিসা জটিলতায় পড়ে চরম ভোগান্তি ও বেকারত্বের শিকার হচ্ছেন। মিথ্যা প্রলোভন আর মালিকানা ভিসার নাম করে ফ্রি ভিসার মাধ্যমে অসহায় যুবকদের সরলতার সুযোগ নিয়েছে প্রতারক চক্র। তবে কাজের উদ্দেশ্যে মালদ্বীপ যেতে ইচ্ছুকদের এসব বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন। নিজের এবং পরিবারের ভাগ্য বদলাতে প্রবাসে প্রতি বছর পাড়ি জমান অসংখ্য বাংলাদেশি। এই কঠিন পথে কখনো স্বজাতি আবার কখনো ভিনদেশির রোষানলে পড়তে হয় এসব অসহায় মানুষদের। তেমনই এক করুণ দৃশ্য দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপে। নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশটিতে পাড়ি জমানো বিপুল সংখ্যক বাংলাদেশি যুবক এখন ভিসা জটিলতায় পড়ে চরম ভোগান্তি ও বেকারত্বের শিকার হচ্ছেন। মিথ্যে প্রলোভন আর মালিকানা ভিসার নাম করে ফ্রি ভিসার মাধ্যমে এই অসহায় যুবকদের সরলতার সুযোগ নিয়েছে প্রতারক চক্র। ডিএম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমার থেকে 6,50,500 টাকা নিছে। যে প্রতিশ্রুতি দিয়ে পাঠাইছে ওই প্রতিশ্রুতির কোনো কিছুই মিল নাই। কাজের ভিসায় মালদ্বীপ যেতে আগ্রহী বাংলাদেশিদের এই ব্যয়ের অতিরিক্ত কোনো অর্থ না দেওয়ার অনুরোধ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। মালদ্বীপের সরকারি হিসাবে আসতে পারে, যদি এর থেকে বেশি যদি মনে করার খরচ হচ্ছে তাহলে বাংলাদেশ হাই কমিশন দূতাবাসের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নেই। এই তথ্য সবার জানা থাকা সত্ত্বেও এটিকেই পুঁজি করে প্রতারণার বড় ফাঁদ পেতেছে দুই দেশে থাকা অসাধু চক্র। 2024 সালের নভেম্বরে যখন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয় তখন অনেকেই ভেবেছিলেন লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি হয়তো এবার চিরতরে দুর্বল হয়ে পড়েছে। হাসান নাসরুল্লাহ সহ প্রায় সব শীর্ষ নেতার মৃত্যু এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের প্রবেশের পর হিজবুল্লাহকে অনেকেই নিঃশেষ বলে ধরে নিয়েছিলেন। কিন্তু 2026 সালের এপ্রিলে এসে দৃশ্যপট বদলে গেছে। দক্ষিণ লেবাননের রণাঙ্গনে হিজবুল্লাহর যোদ্ধারা আবারও মুখোমুখি হয়েছে ইসরায়েলি বাহিনীর। শুধু তাই নয়, গোষ্ঠীটি এখন বলছে তারা আবারও আত্মঘাতী হামলার পথে ফিরবে, যা তারা গত কয়েক দশকেও করেনি। বিশ্লেষকরা বলছেন হিজবুল্লাহর পতন নিয়ে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা ছিল সময়ের চেয়ে আগাম। আটলান্টিক কাউন্সিলের নিকোলাস ব্ল্যানফোর্ড আল জাজিরাকে বলেছেন হিজবুল্লাহর হাতে এখনও পর্যাপ্ত যোদ্ধা এবং অস্ত্রের মজুত রয়েছে। এছাড়া গত কয়েক মাসে নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার সময় পেয়েছে তারা। বিশেষ করে যখন একটি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন তখন থেকেই হিজবুল্লাহর কৌশল বদলে যায়। লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক তৎপরতা নিষিদ্ধ করার চেষ্টা করলেও যুদ্ধবিরতি প্রসঙ্গে গোষ্ঠীটি বলে এখন আর কোনো একতরফা যুদ্ধবিরতি মানতে রাজি নয় তারা। হিজবুল্লাহর ভবিষ্যৎ এখন আর কেবল লেবাননের সীমান্তের ভেতর সীমাবদ্ধ নেই, এটি এখন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার বড় কোনো সমঝোতার অংশ। একদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনা চলছে, অন্যদিকে ইসলামাবাদে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের গোপন আলোচনা। ইরান হচ্ছে হিজবুল্লাহর প্রধান অর্থের উৎস। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর হিজবুল্লাহর অস্ত্র চোরাচালানের পথ কিছুটা কঠিন হয়েছে ঠিকই, কিন্তু তেহরান এখনও এই গোষ্ঠীটিকে তাদের টিকে থাকার রক্ষা কবচ হিসেবে মনে করে। বিশ্লেষক জোসেফ দাহেরের মতে হিজবুল্লাহর ভবিষ্যৎ মানেই হলো ইরানের ভবিষ্যৎ, আর ইরানও হিজবুল্লাহকে সহজে ছাড়বে না। তবে লড়াইয়ে ফিরলেও হিজবুল্লাহর সামনে চ্যালেঞ্জ পাহাড় সম। লেবাননের ভেতরে শিয়া সম্প্রদায়ের বাইরে তাদের জনপ্রিয়তা আগের চেয়ে বেশ কমেছে। হিজবুল্লাহর সাথে আলোচনা প্রসঙ্গে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সাফ জানিয়ে দিয়েছেন তিনি কোনো অপমানজনক চুক্তিতে সই করবেন না। অন্যদিকে হিজবুল্লাহও আবার সরাসরি আলোচনার বিরোধী। এর মধ্যে সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিগুলো এখন লেবাননের রাজনীতিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় নামছে। হিজবুল্লাহ হয়তো এখনও সামরিকভাবে সক্ষম, কিন্তু তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন ঝুলছে আলোচনার টেবিলে। একদিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে যোদ্ধাদের পুনরুত্থান, অন্যদিকে বৈশ্বিক রাজনীতির মারপ্যাচ। সব মিলিয়ে হিজবুল্লাহ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে তাদের পরবর্তী প্রতিটি পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। Policy of the United States, in particular,
my administration that this terrorist regime can never have a nuclear weapon. I'll say it again, they can never have a nuclear weapon. এভাবেই মুখে ফেনা তুলে ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছেন পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না ইরান। এই ইস্যুকে কেন্দ্র করে টানা 40 দিন যুদ্ধ হলো, মারা গেলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বড় বড় প্রায় অর্ধশত নেতা। এরপরও কেন পরমাণু অস্ত্র ইস্যুতে আলোচনায় রাজি হচ্ছে না ইরান? টিভিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই। সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে এখন অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলছে। দুপক্ষই শান্তি চায়, তবে সমস্যা হলো উভয় পক্ষই নিজেদের দাবিতে অনড়। কেউ কাউকে ছাড় দিতে চাইছে না। যুক্তরাষ্ট্র বলছে আলোচনার মূল বিষয় হলো পরমাণু, অন্যদিকে ইরান বলছে আপাতত তেহরান এই ইস্যুতে আলোচনা করতে রাজি নয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। যে প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এবং হরমুজ প্রণালীতে জাহাজের চলাচলের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরমাণু ইস্যুতে আলোচনা হবে না। ইরানের এই প্রস্তাব নিয়ে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন যুক্তরাষ্ট্র আগেই তার রেড লাইন স্পষ্ট করেছে, আর তা হলো পরমাণু অস্ত্র। ইরানকে অবশ্যই তা পরিহার করতে হবে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন যুক্তরাষ্ট্র মিডিয়ার মাধ্যমে আলোচনা করবে না, শুধু এমন একটি চুক্তি করা হবে যেখানে মার্কিন জনগণকে অগ্রাধিকার দেওয়া হবে। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। 27 এপ্রিল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরানে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, এটাই মূল বিষয়। এ নিয়ে আলোচনা করতে চাইলে তারা ফোন করতে পারে, তা না হলে বৈঠক করার কোনো কারণ নেই। বিশ্লেষকরা বলছেন সম্প্রতি ওমান ও রাশিয়া সফর করে ইরান দেখিয়েছে এই যুদ্ধে তারা একা নয়। রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধে অংশ না নিয়েও এতে পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। আব্বাস আরাঘচিকে আশ্বস্ত করে তিনি বলেছেন মস্কো সবসময় তেহরানের পাশে আছে, অর্থাৎ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী যে কোনো প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া। এদিকে ওমান আশ্বাস দিয়েছে হরমুজ নিয়ন্ত্রণে ইরানের পাশে থাকবে মাস্কাট। ইরানি সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক রেজা আফজাল মনে করেন পরমাণু ইস্যুতে আলোচনায় পৌঁছানোর আগে হরমুজকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফায়দা লুটে নেবে ইরান। তিনি বলেছেন ওয়াশিংটন সমঝোতায় রাজি না হওয়া পর্যন্ত এই প্রণালীকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকবে তেহরান। পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন ইরান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে আনুষ্ঠানিকভাবে আরেকটি বৈঠকের আয়োজন করতে ইসলামাবাদ প্রস্তুত। আব্বাস আরাঘচি জানিয়েছেন শান্তি আলোচনার জন্য অনুরোধ করেছে ওয়াশিংটন। এদিকে ইরানের নতুন প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তাই পরবর্তী আলোচনা কবে হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাইরে থেকে মনে হতে পারে তেহরান স্বাভাবিক হচ্ছে, কিন্তু পর্দার আড়ালের খবর একদমই আলাদা। যে ইরান একসময় তেলের গন্ধে মোমো করত, সে দেশ এখন হাহাকার করছে এক টুকরো ইন্টারনেটের জন্য। মার্কিন ইসরায়েলি হামলার ক্ষত শুধু দালানে নয়, লেগেছে সাধারণ মানুষের পকেটেও। বেকারত্বের এক সুনামি এখন ইরানের অলিতে গলিতে। যুদ্ধ থেকে ইরানের খুব কম খাতই রক্ষা পেয়েছে। তেল শ্রমিক থেকে শুরু করে সাংবাদিক সবাই এর প্রভাব অনুভব করছে। তবে সংঘাত শুরুর আগে থেকে ইরানের অর্থনীতি ছিল বেশ দুর্বল। মুদ্রাস্ফীতি, দুর্নীতি এবং নিষেধাজ্ঞার কারণে যেখানে 2012 সালে মাথাপিছু আয় ছিল প্রায় $8,000, সেখানে 2024 সালে তা কমে $5,000 নেমে আসে। বর্তমানে এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি জানিয়েছে সংঘাতের ফলে দারিদ্র্যের মধ্যে পড়তে পারে ইরানের আরো 41 লাখ মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় ইরানের অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইকো ইরান জানিয়েছে এই যুদ্ধে ইরানের 23,000-এরও বেশি কারখানা ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সরাসরি 10 লাখ মানুষের চাকরি হারিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও সামাজিক নিরাপত্তা উপমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মদী। পাশাপাশি ইরানি প্রকাশনা এতমাদ অনলাইন অনুমান করেছে পরোক্ষভাবে আরো 10 লাখ মানুষ কর্মহীন হয়েছেন।
বিশ্লেষকদের মতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আমদানি কমেছে, যা আগে থেকেই ভঙ্গুর অর্থনীতিকে আরো বিপর্যস্ত করেছে। তাদের ভাষায় এটি ইরানের 50% চাকরিকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং অতিরিক্ত 5% মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। যুদ্ধ, মুদ্রাস্ফীতি, মন্দা এবং চাহিদা কমে যাওয়ার সম্মিলিত চাপে অনেক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে বার্ষিক মুদ্রাস্ফীতি 72% পৌঁছেছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে তা আরো বেশি। ইসরায়েলি বিমান হামলায় বড় বড় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে হাজারো শ্রমিক বিনা বেতনে ছুটিতে গেছেন। ইস্পাত শিল্প ক্ষতির মুখে পড়েছে, যদিও কর্মী ছাঁটাইয়ের কথা অস্বীকার করেছে মোবারকে এবং খুজেস্তান স্টিল। এর প্রভাব ছড়িয়ে পড়েছে ইরানের পুরো অর্থনীতিতে। মারাল সানাত ইস্পাতের অভাবে 1500 শ্রমিককে ছাঁটাই করেছে এবং বোরুজেট বস্ত্র প্রতিষ্ঠান চাকরি থেকে বাদ দিয়েছে 700 শ্রমিককে। প্যাকেজিং উপকরণের ঘাটতির কারণে অনেক দুগ্ধ কারখানাও কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। এই যুদ্ধে প্রভাব পড়েছে ইরানের আকাশপথেও। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর সব ফ্লাইট বাতিল করে সরকার। ফ্লাইট চালু না হওয়ায় বেতন পাচ্ছে না বিমানবন্দরের কর্মকর্তারা। সরকারি তথ্য অনুযায়ী গত 2 মাসে বেকারত্ব বীমার জন্য আবেদনকারীর সংখ্যা বেড়ে 1,47,000-এ দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি। আর এই চাপ সবচেয়ে বেশি পড়ছে অসংগঠিত খাতের কর্মী এবং নিম্ন ও মধ্যম দক্ষ শ্রমিকদের উপর। ইন্টারনেট সীমাবদ্ধতার কারণে প্রযুক্তি নির্ভর খাত বড় ধাক্কা খেয়েছে। ইরানের বৃহত্তম ই কমার্স প্রতিষ্ঠান ডিজিকালা কর্মী ছাঁটাই শুরু করেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইলনা বলছে, ইন্টারনেট ভিত্তিক ব্যবসা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে, যা যুদ্ধ পরবর্তী অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। ইরানের ডেটা অ্যানালিস্টরা বলছেন, তাদের কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় 50 জনের বেশি কর্মী চাকরি হারিয়েছেন। এখন টিকে থাকার জন্য তারা রাইড হেলিং এর কথা ভাবছেন। বাড়ি থেকে কাজ করা নারীদের পরিস্থিতি আরো কঠিন। স্কুল কলেজের শিক্ষকরা বলছেন, ইন্টারনেট সমস্যার কারণে অনলাইন ক্লাস নেওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। প্ল্যাটফর্মগুলো ঠিকমতো কাজ করছে না। যুদ্ধের পর বেকারত্ব বীমার দাবি 1/3 করছেন নারীরা। ইরানের বাজারগুলোতে এখন শুধুই অনিশ্চয়তার গন্ধ। আজরাইলের মতো ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বেকারত্ব আর দারিদ্র্য। আয় কমার চেয়েও ভয়ঙ্কর হলো এই অনিশ্চয়তা। সবাই চাকরি হারানোর ভয়ে আছেন। এ নিয়ে তেহরানের ঘরে ঘরে রুদ্ধশ্বাস জল্পনা। লড়াইটা এখন আর শুধু সীমান্তে নয়, লড়াইটা এখন ডাইনিং টেবিলের খাবার জোগানোরও। ওয়াশিংটন ডিসি এখন এক উত্তপ্ত আগ্নেয়গিরি। একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ, অন্যদিকে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত মন্তব্য। এমন এক স্নায়ুচাপের মুহূর্তে মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে ভাষণ দিলেন ব্রিটেনের রাজা 3য় চার্লস। সরাসরি কোনো সংঘাতের নাম না নিলেও তার শব্দচয়ন আর ইতিহাসের রেফারেন্সে ছিল গভীর কূটনৈতিক ইঙ্গিত। ভাষণের শুরুতেই একটু হালকা রসিকতা করেন চার্লস। 2 দেশের অভিন্ন ইতিহাস তুলে ধরতে গিয়ে তিনি ওয়াশিংটন ডিসিকে 2 জর্জের কাহিনী বলে অভিহিত করেন। একদিকে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, অন্যদিকে পূর্বপুরুষ রাজা 3য় জর্জ। রসিকতা করে তিনি বলেন, ব্রিটিশরা এখানে কোনো পুরনো রাজত্ব ফেরত নিতে বা চুপি চুপি দখল করতে আসেনি। তারা এই কথা শুনে তখন রিপাবলিকান ও ডেমোক্রেট 2 দলের নেতারাই হেসে ওঠেন। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ন্যাটোর উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং মিত্রদের তিরস্কার করছেন, ঠিক তখন চার্লস তার ভাষণে মনে করিয়ে দিলেন 2001 সালের 11 সেপ্টেম্বরের কথা। তিনি ন্যাটোর 5 নং অনুচ্ছেদের যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রশংসা করে বলেন, আমরা সবসময় একসঙ্গে কঠিন সময়ে মোকাবিলা করেছি। 1 শতাব্দীরও বেশি সময় ধরে 2টি বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ, আফগানিস্তান সহ নানা গুরুত্বপূর্ণ মুহূর্তেই আমাদের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। ট্রাম্পের নাম না নিলেও তার বার্তা ছিল স্পষ্ট। ন্যাটো কেবল একটি চুক্তি নয়, এটি একটি ঐতিহাসিক প্রতিশ্রুতি। রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে এখন ইউক্রেনের অর্থায়ন নিয়ে চলছে চরম বিতর্ক। সেখানে দাঁড়িয়ে চার্লস হাউস স্পিকার মাইক জনসনকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় স্পিকার, আজ ইউক্রেন এবং তার সাহসী জনগণের প্রতিরক্ষার জন্য সেই একই অটল সংকল্প প্রয়োজন। পাশাপাশি ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুমকির প্রসঙ্গ টেনে যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন চার্লস। তিনি জানান, 2 দেশের মধ্যে বছরে প্রায় $430 বিলিয়ন বাণিজ্য হয় এবং $1.7 ট্রিলিয়ন পারস্পরিক বিনিয়োগ রয়েছে। ব্রিটিশ রাজার মুখে এই বিশাল অঙ্কের অর্থনৈতিক পরিসংখ্যান মূলত ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির বিপরীতে স্থিতিশীল বাণিজ্যেরই আহ্বান।
কিন্তু গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যকে সতর্ক করে বলেন, মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর উপর থেকে ডিজিটাল পরিষেবা কর না তুললে তিনি দেশটির উপর বড় ধরনের শুল্ক আরোপ করবেন। ট্রাম্প যেখানে জলবায়ু পরিবর্তনকে প্রতারণা মনে করেন, সেখানে চার্লস সতর্ক করে বলেন, প্রকৃতি অর্থনীতিকে উপেক্ষা করলে আমরা নিজেদের বিপদ ডেকে আনব, কারণ প্রকৃতির এই ব্যবস্থা অর্থাৎ প্রকৃতির নিজস্ব অর্থনীতি আমাদের সমৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার ভিত্তি গড়ে তোলে। সবচেয়ে বেশি নজর কেড়েছে আইনের শাসন নিয়ে চার্লসের বক্তব্য। ট্রাম্পের বিরুদ্ধে যখন বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠছে, তখন চার্লস টেনে আনলেন ত্রয়োদশ শতাব্দীর ম্যাগনা কার্টার প্রসঙ্গ। তিনি মনে করিয়ে দিলেন, নির্বাহী ক্ষমতা বা রাষ্ট্রপ্রধানও আইনের ঊর্ধ্বে নন এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য গণতন্ত্রের ভিত্তি। ভাষণ শেষে ট্রাম্প স্বয়ং রাজা চার্লস ও রানী ক্যামিলাকে রাষ্ট্রীয় নৈশভোজে আপ্যায়ন করেন। নিউ ইয়র্ক ও ভার্জিনিয়া সফর শেষে 30 এপ্রিল হোয়াইট হাউসে এই সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। তবে ক্যাপিটল হিলে চার্লসের এই ভাষণ শুধু আনুষ্ঠানিক কোনো বক্তব্য ছিল না, বরং ট্রাম্পের নতুন রাজনৈতিক সময়ে আটলান্টিক মহাসাগরের দুই দেশের সম্পর্ক যে এখন চ্যালেঞ্জের মুখে, সেটি তিনি তার রাজকীয় ভঙ্গিতে বুঝিয়ে দিলেন। প্রবাদ আছে, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে নৌ অবরোধ করে রেখেছেন, তখন ইরানের অর্থনৈতিক সহায়তায় কি রাশিয়া এগিয়ে আসবে? প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি পারবেন প্রকৃত বন্ধুর পরিচয় দিতে? 28 ফেব্রুয়ারি যুদ্ধের পরই বিশ্বের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার সেটি খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন, তবে ইরান সেই অনুরোধ রাখেনি। শেষমেশ পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানে নৌ অবরোধ আরোপ করেছে। এই অবরোধ ট্রাম্পের লক্ষ্য ইরানকে অর্থনৈতিকভাবে পর্যদস্ত করা। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পর ইরান বারবার সেটি তুলে নিতে বলেছে। দেশটি জানিয়েছে, নৌ অবরোধের মধ্যে শান্তি চুক্তি নিয়ে কোনো আলোচনায় বসবে না ইরান। তবে এবার যুক্তরাষ্ট্র তাদের অনুরোধে কর্ণপাত করছে না। তিনি নেভাল ব্লকেজ আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের একটাই দাবি, তোমরা পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, আমাদের সঙ্গে চুক্তি করতে হবে, আমরা যা বলবো তাই তোমাদের মেনে নিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জবাবে বলেছেন, এভাবে চাপ দিয়ে আমাদের সঙ্গে বৈঠক করা যাবে না। সম্প্রতি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পুতিন বলেছেন, তেহরানের কঠিন সময়ে মস্কো সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনতে সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত। তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি ইরানি জনগণ কত বীরত্বের সঙ্গে তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। আশা করি এই কঠিন সময় দ্রুত কেটে যাবে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, তবে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতা বেশ কঠিন। রাশিয়া ইরানের পাশে থাকতে চাইলেও তা অনেকটা অসম্ভব। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মুখে ইরানকে তেমন কোনো সহায়তা করতে পারবে না মস্কো। জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি আল জাজিরাকে বলেন, ইরানের অর্থনীতির একটি বড় অংশই তেল বিক্রির উপর নির্ভরশীল। মার্কিন অবরোধের কারণে তা অবরুদ্ধ বা বাধাগ্রস্ত হওয়ায় রাশিয়া এ ব্যাপারে সত্যিই কোনো সাহায্য করতে পারে না। নিউ ইউরেশিয়ান স্ট্র্যাটেজি সেন্টারের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জন লফ বলেন, রাশিয়া মজুদের উপর চাপ এবং ইউক্রেনের দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান হতাশায় নিমজ্জিত। মস্কো প্রতীকী সমর্থন বা সীমিত মানবিক সহায়তা দিতে পারলেও ইরানে বিনিয়োগ করার জন্য এখন তৈরি নয়। রাশিয়া ইরান বাণিজ্যের মেরুদণ্ড হলো ইন্টারন্যাশনাল নর্থ সাউথ করিডর, যা রাশিয়াকে ইরানের সঙ্গে এবং সেখান থেকে এশিয়ার সঙ্গে সংযুক্তকারী নৌপথ, রেলপথ ও সড়ক পথের একটি নেটওয়ার্ক। এটি সাময়িকভাবে হরমুজের বিকল্প হিসেবে ধরা যেতে পারে, তবে স্থায়ীভাবে এটি বেশ ব্যয়বহুল। লন্ডন ভিত্তিক থিঙ্ক মার্কেটসের প্রধান বাজার বিশ্লেষক নাইম আসলাম বলেন, এই পথটি একটি আংশিক লাইফলাইন হিসেবে কাজ করতে পারে, কিন্তু পুরোপুরি হরমুজের বিকল্প হতে পারে না। স্থলপথে বাণিজ্য সময় সাপেক্ষ, যা ভোক্তাদের জন্য দাম বাড়িয়ে দেয় এবং পথে পচনশীল পণ্য পচে যাওয়ায় খাদ্যের অপচয় বেড়ে যেতে পারে। 2024 সালে ইরান ও রাশিয়ার বাণিজ্যের পরিমাণ $4.8 বিলিয়ন, যাকে খুব বেশি বলা যায় না। এদিকে ইউক্রেন যুদ্ধের কারণে আগে থেকেই ভুগছে রাশিয়া। এছাড়াও ইরান ও রাশিয়া প্রায় একই ধরনের শস্য উৎপাদন করে, তাই সহায়তা করতে চাইলেও খুব বেশি সাহায্য করা সম্ভব নয় রাশিয়ার পক্ষে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।